আপনি ওইখানে বসলেন কেন? টেবিলে আসেন। রাত যে 9টা বেজে গেছে, সে খবর কি তোমার বড় ছেলের আছে? খাইতেও চলে আসবো। তোমার পরিবারের কোনো সদস্যকে বাদ দিয়ে আমাকে কখনো রাতের খাবার খেতে দেখেছো? প্রতিদিন কেন সবাইকে একসাথে বসে ডিনার করতে হবে? উনি আজ পর্যন্ত আমাদেরকে ছাড়া কোনোদিন রাতের খাবার খাইছে? হ্যাঁ, কিন্তু আমার বিষয়টা তো দেখতে হবে। সামনে ইলেকশন, মানে দল এখন সামনে আমাকে নমিনেশন দিবে। গণসংযোগটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু বাবা তো না খেয়ে বসে আছে। তুমি আজকের মতো আসো, পরের দিনেরটা আমি বাবার সাথে কথা বলে একটা সলিউশন বের করব। ভাইয়াকে তো এবার কাউন্সিলর পদে নমিনেশন দিচ্ছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আগেও কোনো ইন্টারেস্ট ছিল না, এখনো নেই। তুমি জানো আমি ভার্সিটির লাইফ থেকে পলিটিক্সের সঙ্গে জড়িত। তারপর ফাইনালি যখন আমি সাকসেস হতে যাচ্ছি, ওটাই তুমি একটু খুশি হবে তা না উল্টা? খুশি হবার মতো যদি কোনো কিছু করতে, তাহলে আমি অবশ্যই খুশি হতাম। ভালো পলিটিক্স করলে তো মানুষের ভালোবাসা পাওয়া যায়, তাই না? পলিটিক্সের চেয়ারটাই হচ্ছে একটা দেশের। একটা ভালো মানুষ ওই চেয়ারটার লোভে ধীরে ধীরে কিভাবে যে খারাপ হয়ে যাচ্ছে সে নিজেই জানে। তোমাদের যা ভালো মনে হয় সেটাই করবে। রাত 9:30টার মধ্যে আমাকে মেডিসিন নিতে হয়। তোমার টাইম অনুযায়ী খেয়ে নিতে পারো বাবা। হোয়াট? এরা বড় হয়েছে, এখন ওদেরকে ওদের মধ্যে থাকতে দেন না। 30 মিনিট সময় কি আমি আমার পরিবারের কাছে চাইতে পারি না? আর কখনো ভুল হবে না। আজকে তোমার কোনো আইডিয়া আছে যে কত তালবাহানা করে এই বিয়েটা আমি ঠেকায় রাখছি? আমি আজকে তোমাকে সিরিয়াসলি বলি, আই উইল টেক মাই ফাইনাল ডিসিশন। জানি যে আমি যদি বাবাকে কোনো কথা বলি, বাবা সেটা কোনোদিনই ফেলে দিবে না। ভাইয়া এখনো বিয়ে করে নাই, ভাইয়া বিয়ে করার আগে আমি কিভাবে বিয়ে করব? তাহলে তো হয়েই গেল, আমার বাচ্চা তোমাকে মামা বলে ডাকা শুরু করবে। আমাকে জোকার মনে হয়? সিরিয়াস কোনো হও না। একটু নিচে নাম তো। আর আমি পাশের গলিতে আছি, একটু আয় না তাড়াতাড়ি। ঠিক আছে, আসছি। এই কি হয়েছে? ইম্পর্টেন্ট কথা আছে, দাঁড়া। ছি 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 ছি, তুমি যে এত নিচে নামবা, মেয়ে নিয়ে আসছো। ছি, এটা মেয়ে না, তোর ভাবি। কল বলছো কখন? ওই তো 1 ঘন্টা আগে। তোর ফ্যামিলি ছেড়ে হুট করে চলে আসলো আমার কাছে, আর আমি কি করবো? বিয়েটা করে ফেললাম। বাহ, মানবিক কাজকর্ম তো করা লাগে। মা বা ফ্যামিলি সব ছেড়ে আমার কাছে চলে আসলো, মানে আমি কি করবো? আমি কি ফিরে দিতে পারবো? হ্যাঁ রে মানব, একটু ম্যানেজ কর না ভাই। বাবা আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করছি বাবা। ভাবির কথা কিন্তু ভাইয়া আমাকে আর মাকে বলছে। আমি কি দোষ করলাম? তুমি আবার মাকে কিছু বলতে চাও না বাবা। ভাবির ফ্যামিলি না হুট করে জেনে ফেলছে, গিয়ে তো ভাবিকে হুট করে বিয়ে দিয়ে দিচ্ছে। ভাইয়া তো পুরো পাগলের মতো হয়ে গেছে। ভাইয়াকে বলছি কি, ভাইয়া তুমি এক কাজ করো, তুমি ভাবিকে পালায় নিয়ে আসো। ভাইয়া তো আমার উপরে রেগে মেগে ফায়ার হয়ে গেল। বাবা যেটা মেনে নিবে না সেই কাজ আমি কোনোদিন করতে পারি না। কিন্তু ভাইয়াকে তো আমি চিনি, ঠিক আছে, ধুকে ধুকে মরবে। বাবা বাবা ভাইয়ার কোনো দোষ নাই বাবা, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। ওটা বিবেকহীনের মতো কাজ যে তুই করতে পারিস না, তা আমি ভালো করেই জানি। যাই হোক, তোর ভাইকে বলে দিস আমি সবকিছু মানতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। রাতের অন্ধকারে লুকিয়ে মির্জা পরিবারের বউ কখনো আসতে পারে না। কিছু হবে সামাজিক ভাবেই হবে। এখনই ইরার বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করবো। এবার অন্তত তুমি কিছু একটা করো। এতদিন যেহেতু ওয়েট করছে, আর কয়টা দিন ওয়েট করি দাও। তুমি আজকে তোমার বাবাকে যে আমাদের ব্যাপারে সব বলবা, পরশু আমরা বিয়ে করব। ভাইয়া পরশুদিন বিয়ে করছে, এখন যদি আমি বাবাকে গিয়ে কথা বলি, বাবা কি মনে করবে বলো তো? আমি কিভাবে এতদিন সবকিছু ম্যানেজ করতেছি এটা নিয়ে তুমি একবারও ভাববা না? আমি বুঝে গেছি তোমার আমাকে লাগবে না। ঠিক আছে, আমি গেলাম। মুভি তো শেষ হয়নি, তুমি টিভি বন্ধ করলা কেন? এই বাসায় 11টার পর একটা পিঁপড়ও জেগে থাকতে পারে না। ছিল আরে ঘুমিয়ে দেখো, চলো চলো চলো। রিফাত, বয় বাবু, আমি তো চা চাই নাই। চেহারা দেখো বোঝা যায়। আমাকে তো তুমি তাহলে শেয়ার করতে পারো। তুমি যে প্যারাটা দিয়ে আমার ভাইকে বিয়ে করছিলে, সেই সেম প্যারাটা এখন আমার উপর দিয়ে রে। আমি তোমার ভাইকে প্যারা দিয়ে বিয়ে করছি, তোমার ভাই এটা বলতো তোমাকে? সবকিছু মিথ্যা। তোমার ভাই 2 বছর আমার পিছে আমার বাসার নিচে সিন ক্রিয়েট করে আমার বিয়ে ভাঙায় আমাকে নিয়ে আসে। আপন মানুষের যদি এরকম কথা বলা, আমি এখন বেরো। কটা বাজে খেয়াল আছে? মাত্র 12টা বাজে। আর যদি বাবা শুনে তাহলে পা ভেঙে একদম হাতে ধরে দিবে। তুমি আমাকে নিয়ে বের হবা। আচ্ছা দেখি ইফতি জেগে আছে কিনা। ইফটি কেন? কি আমার ঢাল। তোমরা জানো না, তোমরা জানো না না, এটা ফাইজলামি নাকি? সারা জীবন কাজ করলাম দলের জন্য, আমরা নমিনেশন দিয়ে দিল নাইম শেখকে। কিন্তু এটা শেষ দেখে ছাড়বো, দরকার হলে আমি স্বতন্ত্র ইলেকশন করবো। এত জটিল, তুমি হাসছো। পজিটিভ, হ্যাঁ? আপনি দাদা হইতে যাইতেছে, যাই বৌমারে দেখে আসি। দেখো সময়মতো আনতে পেরেছিলে বলেই পরের আটাকে লাস্ট চান্স নাও পেতে পারে। তাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এই বাবাকে বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ, চলো তাহলে বাবা। আমি চলে গেলেও 2 সন্তান তোমাকে কোনোদিন অবহেলা করবে না। বাদ দাও না বাবা,
তুমি রেস্ট নাও এখন প্লিজ, এইসব কথা পরেও বলা যাবে। আর বলার জন্য আমি তোদের সবাইকে ডেকেছি। আমি চাই না আমি মারা যাওয়ার পর কোনো কিছু নিয়ে আমার এই সুন্দর সংসারে কোনো অশান্তি হোক। স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তোদের দুই ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দিতে আপত্তি আছে? আপত্তি থাকার কি আছে? আপনি যেটা ভালো মনে করেন। আমার আসলেই কোনো আপত্তি নাই। আপত্তি থাকবে কেন? তো এইভাবেই তো সবকিছু ডিস্ট্রিবিউটেড হয়। সম্পত্তি তোমার আর ইফতির মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে। এই সম্পত্তির উপর হক শুধু তোমার। ইফতি না তোমার চাচাতো ভাই, কিভাবে সম্পত্তির সমান ভাগ পায়? আমার চাচাতো ভাই ঠিক আছে, কিন্তু এটা তো কোনোদিন আমরা ফিলই করিনি আমার চাচাতো ভাই। বাবা মা ওকে একদম নিজের ছোট ছেলের মতো বড় করেছে। তুমি বাবা তোমার চাচার সম্পত্তির ভাগ? ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করার জন্য কিছু বলছি না। আমাদের সন্তান আসছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। তোমার যা থাকবে সেটাই তো ও পাবে। আইনগত ভাবে কিন্তু ইফতি আমাদের কিছুই পায় না। কিছু বলবি? তেমন কিছু না বাবা, ইফতির ব্যাপারে। ইফতি আবার কি করলো? ইফতি যখন খুব ছোট তখন চাচা চাচি তোমরা ওকে নিজের সন্তানের মতো বড় করেছো। আমিও ইফতিকে আমার নিজের ছোট ভাই ভেবেছি, তাই বলে তো আমি আমার ফিউচার জেনারেশনের হক তো নষ্ট হতে দিতে পারি না। ইফতি কি কোনোভাবে মানে মির্জা টেক্সটাইলের সমান অংশীদার হতে পারে? কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গেছে? আমি ভেবে চিন্তেই বলছি তোমাদের। এখন যদি তোমরা তোমাদের মায়া আর ভালোবাসায় পড়ে। তুমি আজকে কাজটা ঠিক করো নাই ভাইয়া, বাবাকে এই মুহূর্তে কথা বলা না বলবো পারতাম। তোর তো কোনো প্রবলেম নেই, তুই খুশি, তুই বেনিফিটেড। তো হয়েছে যে এই কথাগুলো বাবাকে আরো আস্তে ধীরে বোঝানো যেত। তাছাড়া এই সম্পত্তির প্রতি আমার কখনো লোভ ছিল, এখনো নাই। তোমাদের ভালোবাসায় আমার কাছে অনেক বড় সম্পত্তি। কাজ করো, তুমি আমার সব সম্পত্তি নিয়ে যাও। তোর সম্পত্তি বলে না যাবে। আবার যদি সম্পত্তি আমার নামে লিখেও দেয়, আমি সবকিছু তোমার নামে ট্রান্সফার করে দেবো। ওকে? তুমি বাবার অবস্থা দেখতেছো না? তুই কি আমাকে বোকা বলিস? এ বাসায় কি আর আমার কোনো কথার মূল্য আছে? আব্দুলকে গাড়ি বের করতে বল। হ্যাঁ হ্যাঁ, ও গাড়ি বের করে অলরেডি 15 মিনিট ধরে অপেক্ষা করছে। বাবা আসো। ভাইয়া আসো, ওয়েলকাম টু আওয়ার অফিস। তুই এমডি চেয়ারে বসে আমাকে গেস্ট চেয়ারে বসতে বলছিস, ব্যাপারটা একটু আনফেয়ার হয়ে গেল না? ইচ্ছাটা তো আসলে তোমারই। প্লিজ আরে আসো তো, আসো 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 আসো। এডমিন হেড আর ফাইন্যান্সের হেড একটু ডাক। রিফাত এই ব্যবসার কি বুঝে? আমি তো ভাইয়ার সাথেই আছি। আর হ্যাঁ এটা ঠিক যে ভাইয়া চর্চা করে না, তাই কাঠ খড় পুড়িয়ে কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছে। আমার এই ব্যবসার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না। রেসপন্সিবল হও এখন। সকাল থেকে একটা জিনিস ভাবতেছি, আমি এমবিএ কমপ্লিট করা একটা মেয়ে, বাসায় বসে সারাদিন বোর হই। কালকে থেকে আমি অফিসে যাব। আলহামদুলিল্লাহ, আমি বাবাকে বলে দিচ্ছি আই এম অফ, তুমি কাল থেকে অফিস করো। থেকে তোমার সাথে অফিসে যাব। একটা জিনিস বুঝতে পারছি না, ইয়ার টু ইয়ার আমাদের কোম্পানির ব্যয় বেড়েই চলছে। ব্যয় যদি আয়ের থেকে বেশি হয় তাহলে তো আর আমাদের কোম্পানিতে অহেতুক অনেক এমপ্লয়ি আছে, এদেরকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজনই নেই। তাছাড়া এখানে তো কেউ বসে বসে স্যালারি নিচ্ছেন। আমি তো আমার সামনেই এমন একজন এমপ্লয়িকে দেখতে পাচ্ছি যাকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজন নেই, ও বসে বসে অনেক মোটা অঙ্কের টাকা নিচ্ছে। আরে ইফতি, রাগ করো না। আমি না আসলে অনেকদিন ধরে তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। তুমি যেরকম কোয়ালিফাইড একটা ছেলে, কোনো কোম্পানিতে তুমি জবের জন্য অ্যাপ্লাই করলেই সেখানে জব হয়ে যাবে। দেখো কোনো না কোনো একদিন তো তোমাকে শূন্য থেকে শুরু করতেই হবে। আমি যদি আজকে চলে যাই, তোমার মনে হয় বাবা সেটা নিতে পারবে? আমি পারবো না। আমার চোখের সামনে আমার এতদিন সাজানো সংসারটা তছনছ হয়ে যাচ্ছে। আমি নিতে পারছি না রেবেকা। আল্লাহ সব ঠিক করে দিবে। কার অনুমতিতে ওনাদেরকে তুমি চাকরি থেকে বহিষ্কার করেছো? গত কয়েক মাস ওনাদের পারফরমেন্সটা অ্যানালাইসিস করে দেখলো যে ইম্প্যাক্টফুল কোনো পারফরমেন্স নাই, যে ওনাদেরকে আসলে রাখার কোনো মানে নেই। আমরা আরো কম স্যালারিতে আরো দুজন ইয়াং ট্যালেন্টেড লোক রাখতে পারি। কোম্পানির জন্য কোনটা বেনিফিট আর কোনটা বেটার হবে সেটা কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আপনারা যান, যে নিজের কাজ করুন। তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবেন। আবার এটা কেমন কথা হলো? আপনার বয়স হচ্ছে, এখন তো আমাদেরকে কোম্পানি দেখতে হবে, নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝুন? বৌমা, সংযত হয়ে কথা বলো তো। কাকে বুঝিয়ে দেবো কি দেবো না সেই কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? আনঅফিশিয়ালি এই কোম্পানির ফিউচার ওনার আমি। কি বলতে এগুলো? বাবা অসুস্থ, তোমার এখন এগুলো বলার কোনো মানে আছে? মাঝখানে তুই কেন কথা বলবি? বাবার এই সিচুয়েশন তুই দেখ। এই সবকিছুর একটা বিহিত করা উচিত। তোমার সন্তান হিসেবে আমার যা যা প্রাপ্য সেটা তোমার আমাকে বুঝিয়ে দেওয়া উচিত। প্রাপ্য হিসাব? এই তুই আমার কাছে প্রাপ্য হিসাব চাস? তুই কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। তুই কে?
হ্যালো ইফতি, শুনতে পাচ্ছো? হ্যাঁ সরি, একটা মিটিং এ ছিলাম তো। তুমি যা বলার একটু তাড়াতাড়ি বলবো। আমি ইফতি আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। আন্টিও পড়াই গেছে, কালকে নাকি কাবিনও করে ফেলতে চায়। জানি তোমার চোখে পানি, তুমি কি পারো না রিফাত ভাইয়ের মতন আজকে সন্ধ্যায় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে? আমি জানি তুমি পারবা না, কারণ তোমার কাছে তোমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভালো থেকো। আমি তোমাকে কোথায় নিয়ে যাবো? I don't have anybody in my life. সব জায়গায় আমি খুঁজেছি, ফোনটা পর্যন্ত অফ। ইফতি যে কই সেটাই ফোনটার সঙ্গে তোমরা খাচ্ছ না কেন? খাও। আমি এমনটা একদম চাইনি। ইফতিকে তো আমিও অনেক ভালোবাসি। আমার এই স্বার্থপরতার জন্য আমাদের পরিবারটা এইভাবে ভাঙবে, আমি তো এটা চাইনি। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানদের, হয়তো আমার বাবাও চেয়েছিল তার সন্তানদের নিরাপত্তা। উনি কিন্তু অলরেডি কোমায় চলে গেছে। আপনারা যদি কেউ শেষবারের মতো ওনার সাথে দেখা করতে যান। বাবা আমি জানি তুমি আমার কথা শুনতে না। ও তো বাবা আমাদের কিভাবে ছেড়ে যাওয়ার কথা না। তোমাকে কত অ্যান্সার দাও বাবা। কি বাবা তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না বাবা যে হু আর ইউ? সেদিন আমি তোমাকে বলতে পারিনি কিছু। আমার নাম ইফতি মির্জা, সান অফ সুলতান মির্জা। তুমি তো সবসময় ছোটবেলা থেকে আমাকে ভাই হিসেবে ভালোবাসছো। সারা জীবন তুই আমার আগলে রাখছো। তাদের কি করছে তো এগুলো আচ্ছা না, আমি এটা কি করলাম বাবা? আমরা আছি। তুমি কমপ্লিটলি ঠিক আছো বাবা। সবকিছু ঠিক থাকলেও কাল একবার ডাক্তার আঙ্কেলের চেম্বারে নিয়ে যাস। এই ওষুধ দেওয়ার চাকরি শেষ দিন, মানে কালকে থেকে এই চাকরিতে নতুন এমপ্লয়ি জয়েন করবে। মা এখনই এত এক্সাইটেড? ব্যবসায়ী পেট পাতলা আমার বড় ভাই। রিপা, রিপা তুমি এটা কি করছো?